প্রত্যেক মানুষ তার নিজের সাথে নিজের গল্প নিয়েই বেরোয়, কিন্তু কোনো গল্পই সাধারণ নয়। প্রত্যেকটি গল্পই এক একটি দলিল, আশার, একটা আকাঙ্ক্ষার, এক স্বপ্নের, আর নিজের ভাগ্যের পরিহাসের। কিন্তু আমরা যেই গল্পটাকে খুঁজতে বেরিয়েছি সেই গল্পটা শেষ হয়ে গিয়েছিল। এই গল্পটা কেন এরকম অসমাপ্ত হলো? এই গল্পটা এখানে কি করে পৌঁছলো? এই গল্পের প্রত্যেকটা মুহূর্ত অতীতের মুহূর্ত, এক গাঢ় অন্ধকারের মধ্যে ঢাকা ছিল। এটা পড়ে আমাদের এটাই খোঁজ করার ছিল যে এই গল্পটা কি ছিল এবং অসময়ে কেন শেষ করে দেওয়া হলো। স্যার, সকালে যখন আমি 8:30টায় শোরুমে আসছিলাম তখন আমি দেখেছিলাম এই লোকটা এখানে পড়ে আছে। গিরিশ, এদিকে এসো। হ্যাঁ সাহেব। একটা লোক মদ খেয়ে শোরুমের বাইরে পড়ে আছে আর তুমি এখানে বসে আছো। মাফ করবেন সাহেব, আমি তো দেখিনি, এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি সাহেব। এই রাতের বেলা নেশা টেশা করে এসে কোত্থেকে এখানে জোটে না, আর আমাকে গালাগাল শুনতে হয়, যত সব ঝামেলা। ও ভাই ওঠো, এটা শোয়ার জায়গা নয়, অন্য কোথাও যাও। ও ভাই ওঠো। তারপরে আমি নাড়ি দেখলাম, চলছিল না, তখন বুঝলাম ও বেঁচে নেই। যখন রাত্রিরে এসে শুলো তখন একলা ছিল না আরো কেউ ছিল সাথে? স্যার আমি তো দেখিনি, এ তো সকালে সাহেব এসে বললেন। স্যার, ওর পকেট থেকে লটারির টিকিট ছাড়া কিছুই পেলাম না। মারধরের তো কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। স্যার, আমার মনে হয় একটু মদফদ বেশি খেয়ে নিয়েছে, ঘুমের ঘরে হার্ট অ্যাটাক এসছে হয়তো। না, এটা কোনো ওভার ড্রিঙ্কিং এর কারণে হার্ট অ্যাটাকের কেস নয়, এটা মার্ডার। মার্ডার? কিন্তু ডক্টর, বডিতে কোনো চিহ্ন তো নেই। ভিকটিমের রং শ্যামলা, তাই হয়তো গলার উপরে থাকা আঙুলের ছাপটা আপনারা দেখতে পাননি। গলা টিপে মারা হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আঙুলের ছাপ? মার্ডার হচ্ছে 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে। ব্লাড স্ট্রিমে অ্যালকোহলের লেভেল হাই, আর পাকস্থলী খাবার ডাইজেস্ট হয়নি। আমরা এখনো পর্যন্ত ভিকটিমের আইডেন্টিফিকেশনে কোনো লিড পাইনি। সুন্নাত করা হয়েছে ভিকটিমের, মোস্ট প্রবাবলি মুসলিম। এই লটারির টিকিট কি তোমার দোকান থেকে কেনা হয়েছিল? হ্যাঁ স্যার। এই লোকটার পকেট থেকে পাওয়া হয়েছে টিকিট, ওর মার্ডার করা হয়েছে। তুমি চেনো একে? না স্যার, রোজ কত লোক আসে টিকিট নিতে, কি করে মনে রাখবো বলুন? এই লটারির টিকিট 1 সপ্তাহ পরে খুলতে চলেছে, তাই হতে পারে যে ও সবই কিনেছে। এটা ভালো করে মনে করার চেষ্টা করো। তুমি ওকে দেখেছিলে কিনতে? ওর সঙ্গে কিছু হয়েছিল? কোনো কিছু? না স্যার, দেখিনি। শোনো, আশেপাশের বস্তিতে ছবি দেখাও ভালো করে। ভিকটিম মনে হচ্ছে এখানে আশেপাশে কোথাও থাকে। ঠিক আছে স্যার। স্যার, লটারির টিকিট থেকে কিছু বার করা গেল না, আমি তাওড়াকে পাঠিয়েছি ওই আশেপাশের বস্তিতে খোঁজ খবর নেওয়ার জন্য। দেখি জামা কাপড় থেকে কিছু বেরোয় কিনা। দেখো, এই লেবেলটা বাংলায় মনে হচ্ছে না? MK হোসিয়ারি, ঢাকা। ঢাকা মানে বাংলাদেশ? হ্যাঁ স্যার। স্যার, যদিও ইলিগাল ভাবে ইন্ডিয়া এসে থাকে, ওর মিসিং কমপ্লেন পাওয়া তো খুব মুশকিল হবে। যাই হোক তাম্বে, মার্ডার এই এরিয়া হয়েছে, এই জন্য আমাদের খোঁজ করতেই হবে। স্যার, ওই আমাদের ওয়াসাইতে একটা বড় বস্তি আছে না, আর ওই সবচেয়ে বড় বস্তিটা। কতজন হবে? ওই বস্তিতে যারা থাকে তারা ওই বাড়ির কাজ করে আর মুটের কাজ করে। ভালো করে শোন, সমস্ত বস্তিতে ওর ছবি দেখাও। ঠিক আছে। দেখে মনে হচ্ছে মুসলিম হতে পারে। না রে শান্তারাম, আমি একে চিনি না।
আমি কি আপনার রিপোর্ট করতে চলেছি নাকি? আমি শুধু এই লোকটাকে খুঁজতে চাই। আরে এসব তো ঠিকই আছে, কিন্তু আমি কিছু জানি না, তোকে কি বলবো? একে তো আমাদের এরিয়ায় কখনো দেখিনি রে, কিন্তু এখানে 3-4টে বাংলাদেশি পরিবার থাকে, ওদের জিজ্ঞেস কর। কথা বলবে? ঝামেলা আছে, কেউ ঝামেলায় জড়াতে চায় না না। আরে ভাই, মার্ডার হয়েছে একটা, হয়তো এদের মধ্যেই কেউ আছে। তুই একটা কাজ কর, পাশের গলিতে নাদিরা বিবি থাকে, ওকে জিজ্ঞেস কর। আমি বাঙালি, আধার কার্ড দেখাবো? কলকাতা থেকে এসেছি। না না নাদিরা দিদি, আমি আপনার ইনকোয়ারি করতে আসিনি এখানে। আমাকে শুধু এই লোকটার নাম আর ঠিকানা বলে দাও। দেখো ভাই, আমি এই লোকটাকে চিনিই না, আগে কোনোদিন দেখিনি। স্যার, রাস্তার ধারে গলা টিপে মারা হয়েছে। কোন পেশাদার খুনি এভাবে মারবে বলুন? এটা কোনো সুপারি না স্যার, ঝগড়া করতে গিয়ে তো গলা টিপে মেরে দিয়েছে। স্যার, যে মারা গেছে সে লোকটা ফালতু লোক স্যার। একে মারার জন্য কত টাকা সুপারি দেবে বলুন তো? জেলে তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে আর বাইরেও যারা রয়েছে তাদেরকে এর ছবি দেখাও আর ভালো করে কথা বলো। এর হত্যাকারীকে আমার চাই, সেটা পেশাদার হোক বা ওর মাতাল কোনো বন্ধু। স্যার, ভাবলাম মুসলিম যখন নামাজ তো নিশ্চয়ই পড়তে যাবে, সেজন্য সব মসজিদগুলোতে ফটো নিয়ে ঘুরলাম, কিন্তু ওখানেও আমি কিছু পেলাম না। এটা কি করে হতে পারে রে শান্তারাম? আরে কেউ না কেউ তোকে নিশ্চয়ই চেনে, তাই না? আর হয়তো যদি জানেও তাহলেও মুখ খুলছে না। ওদের ভয় হচ্ছে যে আমরা ওদের ধরে ডিপোর্ট করে দেব। কোনো ইলিগাল ইমিগ্রেন্টস এই ধরনের ঝামেলায় পড়তে চায় না। আমরাও ছবি বাংলাদেশের সমস্ত ন্যায্য ভিসা অফিসে আর ইমিগ্রেশন অফিসেও ম্যাচ করিয়ে দেখেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভিকটিমের গেঞ্জিটাতে ঢাকার লেভেল আছে। এখন দুটো পসিবিলিটি আছে। প্রথমটা হলো হয়তো ভিকটিম বাংলাদেশি ছিল, না হলে এটাও হতে পারে যে ভিকটিম অন্য লোকের গেঞ্জি পরেছিল যে বাংলাদেশি ছিল। এটাও হতে পারে যে ভিকটিম ওই রাতে কোনো বন্ধু বা আত্মীয়ের গেঞ্জি পরেছে। স্যার, যদি এরকম হয় তবে কেউ তো সামনে আসতো নাকি? গত 7 দিন ধরে সমস্ত লোকাল এবং এসটিডি পেপারেও ছবি বেরোচ্ছে। মহারাষ্ট্রের সমস্ত পুলিশ থানায়ও ডিটেলস পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা মিসিং কমপ্লেন্ট সামনে আসেনি। স্যার, একটা সিঙ্গেল লোকও ওকে আইডেন্টিফাই করতে এখনো সামনে আসেনি। গল্পটা এখনো অন্ধকারের আড়ালে লুকিয়েছিল। একটা পুরো সপ্তাহ এলাকার সমস্ত জায়গায় তন্ন তন্ন খোঁজার পরও কোনো সুরাহা হলো না। আর ভিকটিমের সাথে সাথে ওই অন্ধকার গল্পটাও এখন মাটি চাপা পড়ে গেল। আমাদের মনে হচ্ছিল যে এই কেসটাও সেই অন্ধকারময় কুঠুরিতেই রয়ে যাবে, যেখানে কোনো ইনভেস্টিগেটিং অফিসার আনন্দ সহকারে কাজটা করবে না। আমরা ছাড়া আরো কয়েকজন ছিল যারা বিশ্বাস করত যে এই অচেনা মানুষটির গল্পটি আর কখনো বাইরে আসবে না। কিছু এইখানে, অর্থাৎ ভারতে, এইখানে এই খুনের উদ্দেশ্য আর এই খুনির পরিচয়টা ধোঁয়াশায় ছিল। আর কিছু ঢাকা, বাংলাদেশে, যেখান থেকে হয়তো ভিকটিম এসেছিল। আমরা ভিকটিমের পরিচয় জানতে পারিনি, কিন্তু সেই মৃত ব্যক্তির ভাগ্যে হয়তো লেখা ছিল যে তার গল্পটা অসমাপ্ত থাকবে না। বেসমার্ক পুলিশ থানা, সাব ইন্সপেক্টর দিলীপ তানরে। আমি পিএসআই যোগেশ বলছি, আন্ধেরি পুলিশ স্টেশন থেকে। 2 সপ্তাহ আগে আপনাদের থানা একটা ফটো পাঠিয়েছে। ওর বডি পরশুদিনই কবর দেওয়া হয়েছে, কিন্তু হয়েছে কি? কিছু জানতে পেরেছো ওর ব্যাপারে? আমাদের থানার রিটায়ার্ড এএসআই মঙ্গেশ বাবু, উনি আমার সামনে। উনি ওই লোকটাকে চেনেন। কি শিন্দে বাবু, কেমন চলছে রিটায়ার্ড লাইফ? কি আর বলবো, ওই চলে যাচ্ছে কোনো রকম আর কি। রিটায়ার্ড হতেই চাইছিলাম না। দারুণ বলেছেন। এই উর্দি আমাদের সবসময় ইয়াং রাখে। ক্রাইম পেট্রোলে বলে না, সতর্ক, সবসময় সতর্ক রাখে। হ্যাঁ, এই ছবিটা আবার কার? চেনেন নাকি? মার্ডার হয়েছে নাকি? 2 সপ্তাহ আগে এর বডি পাওয়া গেছে। এই কেসটার ব্যাপারে কিছু জানেন? কেসের ব্যাপারে তো আমি কিছু জানি না, কিন্তু এই লোকটাকে আমি খুব ভালো করে চিনি। কে? এ বাংলাদেশের লোক। এই লোকটা আমার একটা ডায়লগ দিয়েছিল, তোমরা সবাই পয়সা দিয়ে এদিক ওদিক করে ওখান থেকে এই মুম্বাই অব্দি চলে আসো, এটা বেআইনি, সেটা জানো তো? জানি কর্তা। তাহলে এত রিস্ক নিয়ে এখানে আসো কেন? কি করুম স্যার, পেটের লেগা আসি। আমরা বেআইনি ভাবে আইসি ঠিকই, কিন্তু বেআইনি কাম তো করি না। পরিশ্রমের রোজগার বাসায় পাঠাই। কখনো ভেবেছ যে ধরা পড়বে, জেলে যাবে, ফেরত যেতে হবে? আরে এত পরিশ্রম তো সব বেকার হয়ে যাবে। কপাল যখন বেকার হয় তখন কামও বেকার হয়। ভাগ্য তো আর আমাগো হাতে নাই, কিন্তু পরিশ্রম তো আমাগো হাতেই।
আর কর্তা বাসায় যখন ছোট ছোট বাচ্চারা কান্দে, বুড়া আম্মি আব্বু কষ্ট পায়, তখন মানুষ সামান্য বর্ডার কি 7 সমুদ্র পার কইরা আমেরিকায় গিয়া কাছের খোঁজ করে। যখন ঘরে বাচ্চারা খিদের জন্য কাঁদে আর বাবা মা ব্যথায়, তখন মানুষ 7 সমুদ্র পার করে আমেরিকা চলে যায় কাজ খুঁজতে। এটাই বলেছিল। ওরা সব বেআইনিভাবে বর্ডার পার হয়ে ভারতে, তারপর আমাদের মুম্বাইতে চলে আসে। আমরা টিপ পেয়েছিলাম, তাই তুলে নিয়েছিলাম এদের। কিন্তু খুব সাহসী ছিল, সেই জন্য আজ অব্দি ওর নামটা ভুলিনি। ওয়াজির সিদ্দিকী। কতদিন আগেকার ঘটনা এটা? 6 বছর হয়ে গেছে। এই কেসের একটা কপি আমাদের পুলিশ স্টেশনেও আছে, বুঝলে? 4 জনকে সেশন কোর্টে পাঠানো হয়েছিল। জজ সাহেব কড়া ওয়ার্নিং দিয়ে ডিপোর্টেশনের অর্ডার দিয়ে দিয়েছিল। 2010-এ? হ্যাঁ। এমনিতে ওয়াজির সিদ্দিকী খুব সাদাসিধে লোক ছিল। ক্রাইমের ব্যাপারে ওর কোনো হিস্ট্রি নেই। আবার বর্ডার ক্রস করে এখানে এসেছে, আর এইবার মারা গেছে। চলো, অন্তত কে সেটা চেনা তো গেল। ওয়াজির সিদ্দিকী। এফআইআর এ বাংলাদেশের অ্যাড্রেসও ছিল, ওখানে ওর ফ্যামিলি আছে। আপনি খোঁজ করতে পারেন, হয়তো ওর চেনা পরিচিত কেউ ওখানে থাকতেও পারে। স্যার, এই ওয়াজির সিদ্দিকী ইলিগেল ভাবেই এসেছিল। সেই কারণে হয়তো ওখানকার পুলিশ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমাদেরকে খুব বেশি সাহায্য করতে পারবে না। সেই জন্য আমাদেরকে আমাদের মতো করে খুঁজতে হবে। তাম্বে যা করার করো, আমাদের এই মার্ডারের কেসটাকে সমাধান করতেই হবে। চলো, এখানকার না হোক, ওখানকার তো বটে। যাই হোক, ছিল তো মানুষ। হ্যালো, তাম্বে স্যার। কে? আমি গৌতম সেন বলছি স্যার। ওই আমাদের বন্ধু শান্তারাম খোচর আছে না, ও বলেছিল আপনাকে ফোন করতে। শান্তারাম বলছিল তোমরা বাংলাদেশে কোনো কন্ট্যাক্ট রয়েছে? হ্যাঁ আছে তো স্যার, কিন্তু কি কাজ আছে? একটা ছেলে ছিল ওয়াজির সিদ্দিকী, 2010-এ ইলিগেল ভাবে ইন্ডিয়ায় আসে। মুম্বাইতে এসেছিল কাজ করার জন্য। এখন আমাদের এরিয়াতে ওর মার্ডার হয়ে গেছে। গৌতম, বাংলাদেশে এই লোকটার পরিবারও আছে। এই লোকটার অ্যাড্রেস আর ফটোগ্রাফ দুটোই পাঠাচ্ছি। পাঠিয়ে দিন, আমি দেখছি কে ওয়াজির সিদ্দিকীকে খরচার খাতায় তুললো। আমি জানি না স্যার, আমি তো এখানে 5 বছর হয়ে আইছি। কিন্তু ওয়াজির সিদ্দিকের অ্যাড্রেস তো এইখানে দিছে। আচ্ছা, তোমার আগে এখানে কেউ থাকতো নাকি? আমি এইটাও জানি না, আপনি অন্য কাউরে জিজ্ঞান। এইটা তো ওয়াজির সিদ্দিকী। হ্যাঁ আপু, এটা ওয়াজির সিদ্দিকী। ও কি মইরা গেছে? হ্যাঁ, ওরে কেউ খুন করেছে ইন্ডিয়া, মুম্বাইতে। হায় আল্লাহ। কিন্তু ওর এইখানকার বাসায় এখন অন্য লোক থাকে। কিন্তু ওর আম্মি আব্বু তো এখানেই থাকতো, এখন না জানি কই চলে গেছে। আচ্ছা আপু, তুমি কি কাউরে চিনো যে ওর ঠিকানা জানে? তুমি তো মেলা দিন ধরে এখানে আসো। সরফরোশ, ওর সঙ্গে একবার দেখা কর। এমন কেউ নাই এখানে যার সঙ্গে ওর পরিচয় নাই। এটা তো আমি চিনি। এই 1 বছর আগে বুঝলি, লোকটা আইছিল এখানে পাসপোর্টের লাগা। আচ্ছা, আমি কইলাম কাগজপত্র নিয়ে আসো, কিন্তু তারপর দ্বিতীয়বার তো আর আসে নাই। সরফরোজ ভাই, তোমার কাছে ওর ঠিকানাটা আছে নাকি? ওর বাড়ির ঠিকানা তো জানি না, কিন্তু হ্যাঁ, ওর একটা ছোট ভাই আছে আলতাফ। ওই নদীর ওপারে একটা দোকানে ফল বেচে। এইটা তো আমার বড় ভাই ওয়াজির। কেডায় মারছে ওরে ভারতে? ওই মুম্বাইতে একখান জায়গা আছে ওয়াসাই, সেখানে পুলিশ আপনার ভাইয়ের লাশ পাইছে। কখন? 3 সপ্তাহ হয়ে গেছে। ওইনে ওরে কবরও দিয়া দিছে। অনেকদিন পরে আমি জানতে পারছি, সেই জন্য আমি আপনার কাছে আইছি। কিন্তু ওখানে হয়েছিলটা কি? সেইটা জানার লেগেই আপনার কাছে আইছি আমি। আপনার কাছে কি আপনার ভাই আর ওখানকার কোনো নাম্বার আছে? নাম্বার তো আমার কাছে নাই। আচ্ছা, আপনি কি আমারে আরো কিছু কইতে পারবেন? আসলে আমার আম্মির ক্যান্সার হয়েছে, ওনার খুব শরীর খারাপ। ওনার চিকিৎসার জন্য টাকা ছিল না আমাদের কাছে, তাই ওই জুন জুলাই মাসে ওয়াজির ভাই আবার ইন্ডিয়া চলে যায় টাকা কামানোর লেগা। বড় হাসপাতাল মানে বড় খরচা। ঠিকই আছেন আলতাফ, 2 ভাই মিল্লা টাকা উপার্জন করুম। তুই তো আমার পাশেই আছিস না? দেহ ওয়াজির ভাই, আমাকে 2 জনেরই বউ বাচ্চা আছে। ডাক্তারবাবু কইছেন যে আম্মির ক্যান্সার এখন একদম প্রথম স্টেজে, উনি একদম ঠিক হয়ে যাইব। ভাই আমি 1 টাকাও কামাই না,
তোমারও তেমন কিছু নাই। ঠেলা গাড়িতে মাইল বেসাই দুবেলা খাওয়ানোর মতন কিছু একটা রোজগার করি। আমার বাচ্চাদের না খাওয়াইয়া রাখা আমি আমির চিকিৎসার জন্য আমি খরচা করতে পারুম না। বাকি তুমি দেহ ভাই। তার এক সপ্তাহ পর আমি জানতে পারি যে ওয়াজির ভাই ওই পারে চলে গেছেন। এখন আপনার আম্মি আব্বু কনে থাকে? এহেনই থাকেন। ওয়াজির ভাইয়ের বিবি মুমতাজ আর ওনার মাইয়া হিনা ওরা একই লগে থাকে। আপনি কি আলাদা থাকেন? সে বহু বছর ধইরা, কিন্তু আমি আপনারা ওনার ঠিকানা পাই। এখন আপনার আম্মি আব্বু কনে থাকে? এহেনই থাকেন। ওয়াজির ভাইয়ের বিবি মুমতাজ আর ওনার মাইয়া হিনা ওরা একই লগে থাকে। আপনি কি আলাদা থাকেন? সে বহু বছর ধইরা, কিন্তু আমি আপনারা ওনার ঠিকানা দিতে পারুন। এইটা কি কইরা হইতে পারে? কেন, এইটা কি ওয়াজি না? আরে এইটা তো আমার বড় ফুলা, ওজিরই তো। কিন্তু আব্বু, ইনি কইতাছেন যে 3 সপ্তাহ আগে হইছে। আমি কিছু কইতাছি না, এটা তো ইন্ডিয়ার পুলিশ কইতাছে। কিন্তু 1 সপ্তাহ আগে আমার কথা হইছে। এইটা কার ছবি নিয়ে আইছো বাবা তুমি? হ্যাঁ রে, ওয়াজির কেন কইছো? খালা, আমি কিছু আনি নাই, আমি তো শুধু ইন্ডিয়ার পুলিশের হয়ে কাম করতেছি। মুমতাজ আপু, আপনি আমারে আপনার নাম্বার খান দেন, আমি আপনারে পুলিশের লগে কথা কয় দিতাছি। দেখুন ম্যাডাম, আপনার দেওর ফটোটা চিনতে পেরেছে, আর আপনি বলছেন ওটা আপনার স্বামীর নয়। ছবিটা তো দেখছি, হ্যাঁ রে, কিন্তু হ্যাঁ ওইখানে কি কইরা পৌঁছালো? কেন? কোথায় হওয়া উচিত ছিল তার? হ্যাঁ তো পুনায় আসছিল। 1 সপ্তাহ আগে আমারে ওইখান থেকে কল করছিল। 1 সপ্তাহ আগে আপনার স্বামীর সঙ্গে কথা হয়েছে? ও, আমার স্বামীর সাথে। হতে পারে আপনার স্বামীর খুনি আপনার সাথে কোনো চালাকি করেছে। আপনার স্বামী আপনাকে ফোন করেছে, না আপনি ওনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোনটা করছিল হুজুর। কোন নাম্বার থেকে ফোন করেছিল? দয়া করে একটু নাম্বারটা দিন তো। এর কাছে তো নিজের ফোন ছিল না। তাহলে পুনে থেকে আপনার সাথে কথা হলো কি করে? আমরা জানতে পেরেছি 1 বছর আগে জুন 2015-তে ও ইন্ডিয়া এসেছিল। যদি ওর কাছে মোবাইল না থাকে তাহলে আপনার সঙ্গে কথা কি করে হলো? তাহলে কি ল্যান্ডলাইন থেকে ফোন করতো? হ হ। সববার একই ল্যান্ডলাইন থেকে ফোন করতো? না না, আলাদা আলাদা নম্বর থেকে। যেই যে ল্যান্ডলাইন থেকে আপনাকে ও ফোন করেছে, বিশেষ করে গত সপ্তাহে, সেই নাম্বার আছে আপনার কাছে? আমার ফোনে আছে। সেই নাম্বারগুলো আমাকে মেসেজ করে দিন, নাহলে আমাদের লোক আছে ওখানে, মুস্তাক, ওকে ওই নাম্বারগুলো দিয়ে দিন। আমারে দেন, আমি খুঁজে দিতেছি। না না, পাইতেছি না, ডিলিট হয়ে গেছে হয়তো। ডিলিট না করলে পরে ডিলিট হয় না, দেন না, আমি খুঁজে দিতেছি। আরে কইতাছি না, ডিলিট হয়ে গেছে। গোলমাল আছে তাম্বে, পুরো গোলমাল। 3 সপ্তাহ আগে মারা যাওয়া ওজির সিদ্দিকী 1 সপ্তাহ আগে নিজের বউকে ফোন করে কি করে বলতে পারে যে ও পুনেতে আছে? স্যার, ওর বউ রয়েছে, ওর আওয়াজ চিনতে পারবে না? চিনতে পারে হয়তো, আর ছবিটা তো অবশ্যই চিনেছে, কিন্তু হয়তো আমাদেরও চেনে না। ও হয়তো ভাবতেই পারেনি যে বর্ডার পার করে আমরা ওর কাছে পৌঁছবো, ওকে চেনার জন্য। আমার চিকিৎসার জন্য টাকা কামাতে গেছিল, ওখানে ওর পরানটাই চইলা গেল। এই তো ইন্ডিয়ান পুলিশ কইল ওনাকে 3 সপ্তাহ আগেই মরছে। তাহলে তুমি কার লগে কথা কইছো? আমি তো কিছুই জানি না গো আব্বু, আমি তো হেয়ার গলার আওয়াজই শুনছি। পুলিশের নম্বরটা চাইছিল, ওইটা পাইছো? আমি খুঁজতেছি আব্বু, কিন্তু আমিও ভালো করে জানি ওই ছবিটা হ্যারি। কিন্তু আমি মিশা কথা তো কইতেছি না, ফোনটা হ্যাই করছিল আমার স্বামী। আমি হেয়ার গলা চিনুম না নাকি? বলো মুস্তাক। আপনি এই মুস্তাক সিদ্দিকীর মেসেজের জন্য ওয়েট করবেন না স্যার, আমার মনে হইতেছে বেটি মিথ্যা কথা কইতেছে। ওটা তো পরিষ্কার খেলা খেলছে মুমতাজ। স্যার, এর থেকে বেশি কিছু তো আমি করতে পারুম না, আপনার এখানকার পুলিশের লগে কন্ট্যাক্ট করতেই হইব। ওখানকার পুলিশকে সামিল করতে গেলে পোক্ত প্রমাণ চাই, ফুল প্রুফ প্রমাণ চাই যে মমতাজ নিজের স্বামীর মৃত্যুর জন্য নিজেও দায়ী। তাহলে আমি এবার কি করুম স্যার? একটা কাজ করো, মমতাজের অনুপস্থিতিতে তার বাবা মার সঙ্গে কথা বলার চেষ্টা করো, আর খোঁজ নাও আসল ব্যাপারটা কি। আর ওই এজেন্টের সঙ্গে কথা বলো যে ওজিরকে ইন্ডিয়া পাঠিয়েছিল। হতে পারে তার সাথে আরো কাউকেও পাঠিয়েছিল। কেউ তো এরকম থাকবে যে জানতো যে ওজির মুম্বাইতে বা ওয়াসাইতে কোথায় থাকতো। আমরা তো এই মমতাজের পিছনে আছি, এই আলতাফের সঙ্গে কথা বলতে হবে। হিনা, হিনা, হিনা,
কি হয়েছে মা? ভিতরে আয়। কেন আম্মি? খাইতে দিছি। 2 মিনিট দাঁড়াও আম্মি। 2 মিনিট শুনুম না, এখনই আয়। দেখো, আমারে বারবার ফোন কইরা বিরক্ত কইরো না। আর কইতে গেলে ওয়াজিরের সঙ্গে আমার খুব একটা বেশি ভালো সম্পর্ক নাই। কিন্তু আলতাফ ওয়াজির তো তোমারই ভাই ছিল, তাই না? যার মার্ডার হয়েছে। দেখো, আমাদের সামান্য ইনফরমেশন চাই। 10 বছর আগে আমার পরিবারের থেকে আমি আলাদা হয়ে যাই। আপনার তো শুধু ওর নম্বরটাই দরকার না? আপনি ওর ওই বিবি মুমতাজকে কেন জিগাইছেন না? মুমতাজ নাম্বার দিচ্ছে না, ওর ফোন সুইচ অফ করে বসে আছে। আপনি যে নম্বরে কল করছেন সেটা এখন সুইচড অফ আছে। আলতাফ, তুমি কি এটা বলতে পারবে ওটা কেন করছে? আমি এটা কি কইরা কমু স্যার? বড্ড হ্যাঙ্গা বিজলেন আপনি। আরে আমরা তো হ্যাগো লগে কোনোদিন দেখাও করতে যাই না। ওয়াজিরের ইন্ডিয়াতে কোনো বন্ধু ছিল নাকি? কাউকে চেনো? কইলাম না কারোরে চিনি না। তোমার মা বাবা কি এই ব্যাপারে কিছু জানেন? আমি শুনেছি ওদের কাছে নাকি ফোন নেই। আপনি এইটা ধইরা চলেন যে আমার কাছেও কোনো ফোন নাই। তার চেয়ে বরং আপনি এইটা ধইরা চলেন যে আলতাফ সিদ্দিকী নামে ওয়াজিরের কোনো ভাই নাই। আর এরপর থেকে আমারেও কোনোদিনও কল দিবেন না, না হলে আমার ফোনটাও বন্ধই পাইবেন। কি জিগামু পুলিশের কাছে গিয়ে আব্বু যে আমার স্বামী বেআইনি ভাবে ভারতে ঢুকছে আর ওইখানে গিয়া কাম করতে আছে আর ওইখানে খুন হয়েছে? আমার তো যে কইরা হোক এটা জানতে হইব না। আমার ওসিরে কে মারলো আর কেন মারলো? কিন্তু আমি এইটা চাই না আব্বু। দেখো, ভারতের পুলিশ হ্যাগো তদন্ত তো করতে আছে। আমরা এখানে থাকা এ বিষয়ে আর কি করুন? ফেরাজা নাম্বার টাম্বার চাইছিল, আমি সব পাঠায় দিছি। এখন দেখা যাক কি করে। আমাগো ওরে আবার যেতে দেওয়া উচিত হয়নি, ওরে আটকানো উচিত ছিল। ও বাবা, খুব মিথ্যা কথা কইতাছে। স্যার, এই ওয়াজিরের ভাই আলতাফ আর ওর বউ মুমতাজ মিলে ষড়যন্ত্র করতেই পারে, বা দুজনের মধ্যে কোনো একজন ওখান থেকে বসে এখানে কেউ ওয়াজিরের মার্ডার করে দিয়েছে হয়তো। তাম্বে খুনি যে কোনো জায়গার হতে পারে, এখানকারও বা ওখানকারও। এটাও হতে পারে যে ওখান থেকে কেউ এলো, সব কাণ্ড ঘটালো আর ফিরে চলে গেল। যাই হোক, খুনি যেখানকারই হোক, কিন্তু ক্রাইম আমাদের এরিয়া হয়েছে। এই জন্য এই খুনিকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে। স্যার, আলতাফ এবং মুমতাজের কল রেকর্ডস বার করার জন্য আমাদেরকে ডিপ্লোম্যাটিক চ্যানেলের থ্রু যেতে হবে, যেটা সময় সাপেক্ষ। স্যার, আমরা আলতাফ এবং মুমতাজের কাছে পৌঁছে যাব, গিয়ে জিজ্ঞাসাবাদও করব। যদি খুনি এখনো পালিয়ে বাংলাদেশ নাও পৌঁছয়, তাহলে এরা দুজন বা এদের মধ্যে কোনো একজন খুনিকে জানান তো দিতেই পারে। যদি আসামি বর্ডারের ওপারের লোক হয় আর খুন করার পরে ফেরত চলে গিয়ে থাকে, তাহলে এর মানে হলো এই কেস এখন সমাধান করায় 2 গুণ বা হয়তো 4 গুণ মুশকিল হয়ে গেল। আর যখন এরকম মনে হচ্ছিল যে আমরা একটা অন্ধকার গলিতে আটকে আছি, আমরা পেলাম একটা খবর, একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর, যেটা এই অন্ধগলিতে আলো ছড়িয়ে দিল। হ্যাঁ মুস্তাফ স্যার, প্রথম কথা, এই মুমতাজ আর ওর দেবর আলতাফের মাঝে কোনো কানেকশন নাই, এটা পাকা খবর আছে। তাহলে কি মমতাজ আর অন্য কারোর সাথে কিছু ছিল আর ওরা দুজনে মিলে রাস্তা থেকে ওকে সরিয়ে দিল? না ছোট ভাই আলতাফের কোনো শত্রুতা ছিল ওর দাদা ওয়াজিরের সাথে? কিন্তু এই দুটো অ্যাঙ্গেল তো এখন ঠিক মনে হইতেছে না। তাহলে ঠিক অ্যাঙ্গেলটা কি মুস্তাক? 6 বছর আগে 2010 সালে এই ওয়াজির মুম্বাই থেকে ডিপোর্ট হয়েছিল, সেটা আমরা জানি। তারপর সবার মনে হইতেছে সোজা 2015 ওয়াজির মুম্বাইতে গিয়েছিল। হ্যাঁ, তো এই খবরটা সত্যি নয়? একদম না স্যার, কারণ 2013তেও ওয়াজির মুম্বাইতে গিয়েছিল, আর সেইবার ও একলা যায় নাই, নিজের বেগম মুমতাজরেও নিয়ে গেছিল। আর ওর মাইয়াটা এইখানে ঢাকাতে ওর আম্মু আব্বুর কাছে ছিল। মুস্তাক, আমাদের ওয়াসাইয়ের অ্যাড্রেসটা দাও, ওখান থেকে এই কেসের কোনো না কোনো লিড আমরা পাবোই। কিন্তু ওয়াসাইয়ের অ্যাড্রেস তো এখনো পাই নাই স্যার। কিন্তু 2013 থেকে 2014 এই বেডি মুম্বাইতেই ছিল। মুস্তাক, কোনো পোক্ত প্রমাণ দাও। 100% মিথ্যা কথা কইতাছে যে মুমতাজের সাথে ওয়াজিরের কথা হইছে। আমার কাছে তো মুমতাজের আর একখান খবর আছে, ও নাকি 1 সপ্তাহ আগে এখানকার এক লোকাল ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা কইছে, বর্ডার পার হয়ে মুম্বাই যাবে বলে। 1 সপ্তাহ আগে মানে
ওয়াজিরের খুনের 2 সপ্তাহ পরে? হ স্যার, হইতে পারে মুমতাজ এইটা ভাবতাছে যে ওয়াজিরের না সিন নাই, ওর কেসটা মুম্বাইতে বন্ধ হয়ে যাবে, আর ও হয়তো সেই লোকটার সঙ্গে দেখা করতে চাইতেছে, যার সঙ্গে মিলে ওরা হয়তো খুনটা করছে। আমাকে এই মুমতাজের একটা ছবি পাঠা তাড়াতাড়ি। আমরা ওর আইডেন্টিটি বাই চান্স পেয়ে গেছি। কেউ ওকে আইডেন্টিফাই করার জন্য তৈরি ছিল না। তাহলে এটা নিশ্চিত, যখন সবাই ওয়াজিরকে চিনতে অস্বীকার করছিল, তখন সে 2013 থেকে 2014 পর্যন্ত 1 বছর ধরে এখানে ছিল। ওয়াজিরের বউ মুমতাজকে কেউ কেন চিনবে? খোঁচরদের অনুযায়ী এরকম বাংলাদেশের অনেক মহিলাই আছে যারা পেপার ছাড়া এখানে আসে, লোকজনের বাড়িতে কাজকর্ম করে। এই মুমতাজ এখানে 1 বছর ছিল, তো এটা স্বাভাবিক যে এই 1 বছরে কোথাও না কোথাও কোনো না কোনো কাজ নিশ্চয়ই করেছে, 4-5 জনের সঙ্গে মেলামেশাও করতো। তো হতে পারে স্যার ওখানেই কারোর সঙ্গে ওর অ্যাফেয়ার শুরু হয়ে গেছিল। এই মুমতাজ গেমের ক্যাপ্টেন ছিল না প্লেয়ার, কিন্তু এটা এখনো ক্লিয়ার নয় শান্তারাম। কিন্তু এইটুকু শিওর যে নিশ্চয়ই খেলছিল, আর এখনো খেলছে। আমি কিছু মহিলাকে চিনি যারা এখানে পরিচয়পত্র ছাড়াই থাকে, আমি সবার সঙ্গে কথা বলছি। আর দেখ, আমরা এটাও জানতে চাই যে এই মুমতাজ যদি সত্যি বাংলাদেশ থেকে আসে, এজেন্টের থ্রু রিস্ক নিয়ে ইল্লিগেল ভাবে মুম্বাইতে আসে, তাহলে ও কার সঙ্গে দেখা করতে আসছে? সেই ওয়াজিরের হত্যাকারী নয় তো? এখন আমি এখানে কি করব? কিছু করিস না, বুঝতে পারিনি ওয়াজিরকে কেউ চিনে নেবে। তুই কিছুদিন ওখানে চুপচাপ বসে থাক, ব্যাস। কিন্তু আমি এজেন্টরে বর্ডার পার করানোর জন্য পয়সা দিয়ে দিছি। তুই পয়সার কথা ভাবছিস, ধরা পড়ার নয়। কি যে কপালে আছে, কতদিন এখানে পইরা থাকুম? কিছু সময়ের জন্য মুম্বাই পুলিশ তোদের কাছে পৌঁছেছে ঠিকই, কিন্তু তোর বিরুদ্ধে ওদের কাছে কিচ্ছু নেই, বুঝেছিস? তোর চুল ছুঁতে পারবে না এরা, একটু টাইম যেতে দে শুধু। আমার কথা শোন, আমি আমার কাজের দিব্যি খেয়ে বলছি, পুলিশের সামনে তোর নাম কখনো আসবে না। এ তো শালিনীর সাথে ঘুরতো। কোথায় পাবো এই শালিনীকে? চল এবার বলেই দে শালিনী। ফ্রিতে বলবো। খুব বেশি হলে আমি তোকে আমার বকশিসের কিছুটা দিতে পারি। নকরা করা বন্ধ করে বলে দে ফটাফট। আমরা দুজনে একসাথে কাজ করতাম। কোথায়? ওই অর্পিতা বার আছে না, ওখানে। যখন আমি ওখানে কাজ করতাম ও ওখানেই ছিল, মুমতাজ সিদ্দিকী। ওর বর ওয়াজিরকে চিনতিস তুই? কখনো দেখা তো হয়নি, 2-4 বার ওর মুখে ওর নাম শুনেছিলাম। এই মুমতাজের সাথে কারোর কোনো ঝামেলা ছিল? ঝামেলা ঠামেলা তো জানি না, কিন্তু একটা কাস্টমার ছিল একদম ওর উপর লাট্টু। আর কি নাম ছিল ওই লাট্টুর? লাট্টু ছিল, ওর পিছন পিছন ঘুরতো। ওর নাম দিয়ে কি এখন উদ্ধার করে ফেলবে? চল মুমতাজের এখানে নাম্বার দিয়ে দে। ওই সময়কার আমার নিজের নাম্বারটাই মনে নেই, ওর নাম্বার দিয়ে কি আমি তরকারি বানাবো? তুই শুধু আমাকে এইটুকু বল, ও যখন এখানে ছিল তখন কোথায় থাকতো? ওয়াসাইতে কোথাও একটা থাকতো। এই এখানে কোথাও একটা? কোথায়? তুই গিয়ে ওই সদানন কাকু আছে না, ওর সঙ্গে দেখা কর, তোর সব ঝামেলা মিটে যাবে। মুমতাজ সিদ্দিকী? হ্যাঁ স্যার, কয়েক বছর আগে এখানে কাজ করতো। সদানন্দ, এই মেয়েটির একটি বিশেষ কাস্টমার থাকতো। তাই নাকি? কে ছিল স্যার? তবে আমি জিজ্ঞেস করছি তোকে, কে ছিল সেই লোকটা? স্যার 2013-14 থেকে এখানে আছি, এই মুমতাজের ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না। এর পুরো গল্পটাই আমাদের চাই, পুরো গল্প। এই বিশেষ কাস্টমারটা কে ছিল, ও এখানে কি করে এসছে, সবকিছু। স্যার পুকুরের পাশে একটা দালাল থাকে, শাহজাদ, ওই মুমতাজকে নিয়ে এসেছিল আমার কাছে, বলল কাজ দাও, বেকারও। না না স্যার, আমি তো ওখানে ঔরঙ্গাবাদের বাসিন্দা, আমার পাসপোর্ট আধার কার্ড সব এখানকারই। এই মুমতাজ সিদ্দিকীকে তুই নিজে দায়িত্ব নিয়ে কাজে পাঠালি, কিন্তু ওর স্বামী ওয়াজিরের ছবিও চিনতে পারলি না? চিনবো কি করে স্যার, আমি তো এর আগে ওকে কখনো দেখিনি, তাই না? তাহলে মুমতাজ তোর কাছে নিজে থেকে এসেছিল যে দাদা আমাকে কাজ পাইয়ে দাও? এরকম কিছু না স্যার, মুমতাজকে আমার কাছে ওই নদীমই নিয়ে এসেছিল, নদীম খুরেশি। আর স্যার ও বাংলাদেশি। নাম্বার আর অ্যাড্রেস? অ্যাড্রেস তো জানি না স্যার, কিন্তু ও বাসাইয়ের কোনো কনস্ট্রাকশনে কাজ করছে। ওর নাম্বার আছে স্যার, দিচ্ছি। ওই নদীমই নিয়ে এসেছিল, নদীম খুরেশি। আর স্যার ও বাংলাদেশি। নাম্বার আর অ্যাড্রেস? অ্যাড্রেস তো জানি না স্যার, কিন্তু ও
বাসাইয়ের কোনো কনস্ট্রাকশনে কাজ করছে। ওর নাম্বার আছে স্যার, দিচ্ছি আমি। শুনুন, নদীম কুরেশি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকে। এটাই কি নদীম কুরেশি? হ্যাঁ, এই তো। পুলিশ একে খুঁজছে, কোথায় পাবো একে? হাইওয়ের পাশে যে বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে ওখানেই কাজ করে ও, ওখানেই পাবে। শুনুন, আপনি কি একে চেনেন? হ্যাঁ, এ তো ওয়াজির, কিন্তু পুলিশ একে কেন খুঁজে বেড়াচ্ছে? এ মার্ডার হয়ে গেছে। ইয়া আল্লাহ, এ তো খুব ভালো লোক ছিল। কিন্তু নদীম তো বলছিল যে ও নিজের দেশে ফেরত চলে গেছে, বাংলাদেশ। ওরা দুজন কি একসঙ্গেই থাকতো? হ্যাঁ, একদম, দুজনে তো একসাথে থাকতো। আর 1 মাস আগে তো প্রায় রোজই দেখা হতো ওদের। নাদিম ঘুরেছি, চল, ওয়াজির তোকে ডাকছে। 100% আমাদের কনস্টেবল আর খোচররা তোকেও এই ছবিটা দেখিয়েছিল হয়তো, কিন্তু তখন তুই ওকে চিনতে পারিসনি। এখন বল, তুই যে তোর প্রতিবেশীর জন্য ওয়াজিরকে বাংলাদেশে ফেরত পাঠালি, এটা কেন পাঠালি, কিভাবে পাঠালি, আর কার জন্য পাঠালি? ও ওয়াজির আমার দোস্তা ছিল স্যার, আমার লগে এখানে থাকতো। ওর জীবনে একটাই উদ্দেশ্য ছিল স্যার, অনেক টাকা কামায় বাসায় পাঠানো, ওর আম্মির চিকিৎসার জন্য। আর তুই ওকে পাঠিয়ে দিলি ওপরে? না স্যার, আমাকে ওকে মারার উদ্দেশ্য ছিল না স্যার, কিন্তু আমারে হুমকি দেওয়া হয়েছিল স্যার। কে দিয়েছিল হুমকি? সুরেশ রানে। কে এই সুরেশ রানে? একটা ট্রাভেল এজেন্সি চালায় স্যার, আর কে কমপ্লেক্স ওর একখান অফিস আছে স্যার। সুরেশ রানে, তোর তো গল্প শেষ, এখন সময় শেষ। আমি কি বলছি কুলকার্নি সাহেব, আপনারা কেন এত চাপ নিচ্ছেন? কে মরলো কে বাঁচলো তাতে কারুর কিচ্ছু যায় আসে না। শালা কুকুর, একটা মহিলার চক্করে তুই তার স্বামীকে মেরে ফেললি। একটা গরিব আর নিরপরাধ মানুষকে মারার পর আবার বলছিস যে তার মৃত্যুতে কিছু যায় আসে না। যদি আমরা তোকে এখন মেরে নর্দমায় ফেলে দিই তখন? হ্যাঁ, তবে তোর বউ বাচ্চার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ তুই তো যাবি মুমতাজের সাথে, তাই না? আপনারা কেন এত রাগ করছেন? আগে আমার অফারটা তো শুনুন। আপনাদের দুজনকে এক একটা এসইউভি। এই মুহূর্তে এই ঘটনা সত্যিটা বল, ওয়াজিরের গল্পটা বল, সম্পূর্ণ গল্প, বুঝলি? বল। গল্পটা খুব বোরিং স্যার। একটা রাজা ছিল, মানে আমি। সে একটা রানীকে পেল, মুমতাজ। দুজনের ভেতরে ভীষণ প্রেম জমে উঠেছিল। হ্যাঁ, কিন্তু গল্পের মধ্যে টুইস্টটা হলো যে রানীর ওয়াজিরের সাথে বিয়ে হয়ে গেল। একদিন ওয়াজির রাজা রানীকে হাতে নাতে ধরে ফেললো। কাজ করা তো দূর, হ্যাঁ তো আমারে বাড়ি থেকে বাইরে হইতেই দেয় না। আমি তোকে মুম্বাইয়ের সাইডে একটা টপ বারে জব দেব, থাকবারও জায়গা দেবো। ব্যাপারটা হচ্ছে দুজনে একসাথে থাকবো, মজা করবো। হ্যাঁ তো আমারে ভয় দেখাইছে, যদি তোমার লগে আর কথা কই তাহলে পুলিশরে গিয়া কমপ্লেন কইরা দিব যে আমরা বাংলাদেশ থেকে পলায় আইছি। একটা কাজ কর, তুই ওর বিরুদ্ধে কমপ্লেন করে দে। আরে আমিও তো ফাইসা যামু। তুই টেনশন নিস না, আমি কিছু না কিছু করছি। কিন্তু আমাদের মিলনটা ফিক্সড। মাঝখানে ওয়াজির ওর মার সঙ্গে দেখা করতে গ্রামে গেছিল, ঢাকা। তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে জমি আমি মজা করেছি মুমতাজের সাথে। কিন্তু সালা পেছন থেকে কে কাঠি করে দিল। ও ফিরল আর মুমতাজের সঙ্গে গেম খেললো।
এবার ওর আব্বুর শরীর খারাপ, 1 মাসের জন্য গেছে। ও রাব্বু পুরো 3 মাস অসুস্থ থাকুক, আর তোর ওই ওয়াজির ওখানেই পড়ে থাকুক। চল তোর প্যাক কর, লোনাভালা যাব। আশপাশের লোকেরা খুব খেয়াল করে আমাকে, হ্যাঁ না থাকলে আরে ফোন করে। আজ অবধি আমি শুধু শুনছি, আজ নিজের চোখে দেখলাম। বসে কথা বলবো, কিছু অ্যাডজাস্ট করে নেবো, সবাই খুশি থাকবো। হ্যাঁ থাকুমি তো। তুমি অহনি তোমার বউরে ফোন কইরে এখানে ডাহো তো সুরেশ। এই কি বলছিস? ক্ষমতা বুঝে কথা বল। তোমার বউয়ের কথা কইতেই অমনি ক্ষমতা, আমাকেও কোনো ক্ষমতা তো নাই না। সালা অবৈধভাবে ঢুকেছিস এই দেশে, পুলিশে যদি ফোন করি না, মুম্বাই তো কি পুরো দেশে তোর এন্ট্রিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তাহলে হেইটাই করো, চলো তোমার সাথে আমি পুলিশ স্টেশন যাই। কি করব, আমার দেশে ফেরত পাঠিয়ে দিব হারামজাদিটার লগে। খুব ভালো, আমি আর কোনোদিন ফিরে আসুম না, আর তুইও এই অবৈধ সম্পর্ক রাখতে পারবি না। শালা ওর বাপ অসুস্থ ছিলই না, এই পাশের লজেও লুকিয়ে বসেছিল আমাদের দুজনকে ধরবার জন্য। তারপর আর কি স্যার, জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল মুমতাজকে নিয়ে। আর তারপরে একা ফিরল? হ্যাঁ, মুমতাজের ফিরে আসাটা উচিত ছিল। আমি মন দিয়ে ফেলেছিলাম ওকে, সত্যিকারের লাভ, কিন্তু ওই কুত্তা ওকে ওখানেই ছেড়ে এলো। 2 মাস পরে হ্যাঁ ফিরে আসবো, আমি হ্যাঁ আর সইতে পারতাছি না। সবকিছু ছেড়ে ছুড়ে এখানে চলে আয় না। দেখ, তুই একা বর্ডার পার করতে পারিস তো? না না, হ্যাঁ আমারে ছাড়বো না। আমাদের মিলন হবে কি করে? যতদিন হ্যাঁ বাইচা আছে আমাগো কিচ্ছু হইব না। তুমি ওরে মাইরা দাও সুরেশ। কি বললি? যা তুমি শুনছো, হ্যাঁ রে ওইখানে মুম্বাইতেই মাইরা ফেলাম, এরপর আমি ওইখানে যাবো, তুমি আমার লগে থাকবা। একটা কাজ কর, ওকে ওখানেই বাংলাদেশে শেষ করে দে, তারপর একা চলে আয়। না না, আমি হ্যারে এইখানে মারলে অনেক ঝামেলা হইয়া যাইব। ওইখানে মরলে কোনো খোঁজ খবরই হইব না। বেয়ারিশ বাইবা হ্যারে ওইখানেই কবর দিয়া দিবে। মার্ডার টার্ডার আমি করতে পারবো না, তুই চলে আয়, তোকে ভালোভাবে রাখতে পারবো আমি। চলে আয়। যদি আমারে চাও তাহলে করতেই হইব। আমারে বিশ্বাস করো, কিচ্ছু হইব না, কেউ কিচ্ছু জানতে পারবো না। কিন্তু মুমতাজ ওয়াজিরের সঙ্গে দেখা করব কি করে? আমার নাম শুনলেই রেগে যায়। হ্যাঁ একজনের লগে থাকে ওইখানে, হ্যাঁ বন্ধু, হ্যাঁ ওই বাংলাদেশ থেকে গেছে। হ্যাঁ ভয় দেখা দাও, তোমার সঙ্গ না দিলে ওর পুলিশে কমপ্লেন হইব। আমারে দিয়ে এই পাপ করাইবেন না স্যার। এসব নাটক করিস না, বুঝেছিস? করবিটা কি বলতো? খালি ওয়াজিরকে মজ্জত খাইয়ে আমার কাছে নিয়ে আসবি, আরো খাওয়াবি বলে, বাকি আমি সামলে নেব। কাল রাত্রির 11টার সময় দেখা করিস, ওয়াজিরকে সঙ্গে আনিস। ওকে এত মদ খাওয়াবি নিজের পায়ে যেন দাঁড়াতে না পারে। যদি একটুও চালাকির চেষ্টা করিস, জীবনভর পস্তাবি বলছি। এক এক সময় না মইরা যাইতে মন চায়। হালায় শুধু টাকা কামাইতাছি, জমাইনোর চেষ্টা করতাছি, সব শেষ, চিকিৎসায় সব শেষ। এখন যদি মোটা লটারি লেগে যাইত, অনেক টাকা পাইতাম। আর নয়তো আমাকে গরিব গুলো গাই ক্যান্সারের চিকিৎসা একবারে বিনামূল্যে হওয়া উচিত। আর ওইখানে আমার ভাই আলতাফ একটা টাকাও দেয় না বাসায়, জানিস? একটা টাকাও। এই নদীম, আমি তখন টিহা বক বক কইরা যাইতেছি, আর তুই চুপচাপ বসে আছোস। কি হয়েছে? মদ শেষ হয়ে গেছে, চল নিয়ে আসি। সা উঠ, ধর। নাদিম, ক্যান্সারটা যদি না হইতো না, আমি হালে আইতামি না। হালায় লাইফটা পুরো সুইট গেছে। অনেক টাকা দরকার, পুরা লাইফটা শেষ হয়ে গেল টাকা নেই বুঝলা। অনেক টাকা কামাইতে হইবে, বুঝলি? হালায় তুই হেনে কি করতেছস? তোর এই অপয়া মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না আমি তোর এই অপয়া মুখ। দেখতে পাবি না, আর কখনো দেখতে পাবি না, আর কখনো দেখবি না।
এই নে এসব তোর রেখে দে চল। এটাই হলো গল্পটা স্যার। আমি যেটা বলছি, নাদিমকে যদি ফেরত পাঠাতে চান পাঠিয়ে দিন, এই মামলাটা এখানেই সেটেল করে দিন। এখন এই মামলা অবশ্যই সেটেল হবে, তবে বাড়ির মধ্যে নয়, কোর্টের মধ্যে। আমরা কোর্টে তোর ফাঁসির ডিমান্ড করব। আপনি জানেনই না পুরো প্ল্যানিংটা মুমতাজের ছিল। আরে আমি তো ওর ভালোবাসার চক্করে অন্ধ হয়ে গেছিলাম। স্যার আমি একদম সহজ সরল লোক, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে আমার। ওয়াজিরেরও ছেলে মেয়ে ছিল, মা বাবাও ছিল। ও আমি কি বলছি স্যার, মুমতাজকে কিন্তু আপনি ধরতে পারবেন না স্যার। স্যার মুমতাজের চক্করে আমার জীবনটাকে কেন নষ্ট করছেন আপনি স্যার? মমতাজ 4 দিন আগে কইছে ও বাজারে যাইতাছে। আব্বু আমি বাজার যাইতেছি মাছ আনতে। আপনি আমার এই মমতাজের মোবাইল নাম্বারটা দেন। ফোনটা তো বন্ধ আসছে। আমাকে সন্দেহ হইতাছে, আমাকে পোলা অজিত রে আমাকে বউ মমতাজ ইন্ডিয়াতে খুন করাইছে। আপনি আমার এই মমতাজের মোবাইল নাম্বারটা দেন, এরপর কি করতে হইব আমরা বুঝা নিমু। আনোয়ার স্যার, আমি আপনাকে পুরো কেস ফাইলটা পাঠাচ্ছি। আমাদের কাছে সুরেশ আর মমতাজের কোনো চ্যাট হিস্ট্রি আমরা পাইনি। দুজনের ফোন রেকর্ডস আছে। আমরা ওয়াজিরের ফোন আর ওয়ালেটস দুটোই নাদিমের থেকে পেয়েছি। আমি আপনাকে পুরো কেস ফাইল এখনই কুরিয়ার করছি। ঠিক আছে মিস্টার কুলকার্নি, এমনিতেই আমরা মুমতাজ সিদ্দিকীর জন্য সার্চ ওয়ারেন্ট পাঠাইছি। আমরা ওরে ধরার লাইগা পুরা চেষ্টা করতেছি। আমিও কিন্তু অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি ওর ফোনটা তো বন্ধ। ওকে আপনি ধরতে পারবেন না। যদি মুমতাজ নিজের থেকে এসে আমাদের সামনে এসে বলে যে এই সব কার্যকলাপ ওরই, তাহলে হয়তো আদালতে তোর বাঁচার চান্স থাকলেও থাকতে পারে, হতে পারে। কিন্তু যদি ও সামনে না আসে, তাহলে এইটুকু কনফার্ম যে তার শাস্তিও তোকেই ভোগ করতে হবে। আমি এটা কি হলো? মূল ও ছিল, সমস্ত প্ল্যানিং ওর ছিল। আমি তো ব্যাপারটাকে নাবিয়েছি, তাই না? আরে এই নাদিম এ তো ফালতু ফেসে গেল, তাই না? স্যার শুধু আমার ফ্যামিলিকে মাছ দেবেন না স্যার, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনার পায়ে পড়ছি স্যার। মামলাটা এখানেই সেটেল করে দিন। সেটেলমেন্ট একটা করুন না। আপনি যা বলবেন, আপনি ফ্ল্যাট বললে ফ্ল্যাট। স্যার সমস্ত বর্ডারে পুলিশ স্টেশনসে এই মুমতাজ সিদ্দিকীর ছবি এবং ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএসএফও অ্যালার্ট হয়ে গেছে। যখনই মুমতাজ সিদ্দিকী বর্ডারে আসবে ও ধরা পড়বে। দেখা যাক শেষ পর্যন্ত আর কতদূর পালাবে এই মমতাজ সিদ্দিকী। ওয়াজির সিদ্দিকীর গল্প আর অকথিত রইল না, না অজানা। হ্যাঁ, মমতাজ এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে। মমতাজও এক না একদিন অবশ্যই ধরা পড়বে, আর এই গল্পের একটা ক্লোজার পাওয়া যাবে অবশ্যই। আমরা এই কেসটার সমস্যাগুলোকে এই কেসে মাথাচাড়া দিতে দিইনি। আমরা আমাদের সামনে আসা সমস্ত ছোটখাটো চান্সগুলোকে কাজে লাগিয়েছি। আমরা মমতাজ আর সুরেশের এই ভয়ানক ষড়যন্ত্রকে সফল হতে দিইনি, আর ওদের ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি যে ওয়াজিরের আইডেন্টিফিকেশন কখনো হবে না, আর এই মার্ডার কেসটা কখনো মিটবে না। যদি কেউ নিজেকে বাঁচানোর স্বপ্ন দেখে গরিত অপরাধ করে, তারা দ্বিতীয়বার ভাবুক, আর ততক্ষণ ভাবুক যতক্ষণ না নিজের মাথা থেকে এই ভাবনা সম্পূর্ণভাবে দূর হয়, কেননা আমরা এরকমটা হতে দেব না। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.